কালভৈরব তার জাদুর দণ্ডটা বাতাসে ঘোরাতে লাগলো। আমি এমন এক পরিস্থিতি তৈরি করব যে হেমরাজ্যের প্রজারা জলের জন্য হাহাকার করবে। তারা তাদের যুবরাজ অরুণের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। চারুলতা আর অরুণ বুঝতে পারবে না তারা তাদের হারানো ছেলেকে খুঁজবে নাকি তাদের রাজ্যের মানুষদের জলের কষ্ট দূর করবে। ওদের দুর্বল করার এটাই সব থেকে মোক্ষম উপায়। কালভৈরব আবার হাসতে শুরু করলো। করতে পারবো না, আমারও ভয় করছে। কাল ভৈরবের রাগের মুখে আমি আমি আমার পরিবারকে ফেলে দিতে পারবো না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা কুৎসিত চেহারার বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার নাম বিকল। সে আসলে কালভৈরবের এক মায়াবী গুপ্তচর। আমাকে স্মরণ করেছেন? সূর্য কাঠুরের বউয়ের কথা না শুনে সে মরা গাছটার একটা ডাল নিজের ছোট হাত দিয়ে ধরলো। সূর্য খিলখিল করে হেসে উঠল। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। রাত নেমেছে। চারুলতা এসে সেই ছোট লাল জামাটা সেলাই করছে। রাজপুত্র অরুণ তখনই ঘরে ঢোকে। চারু, তুমি এখন ওই জামাটা সেলাই করছো? আজ তো সারাদিন রাজ্যে কত বড় একটা বিপদ গেল, তুমি একটু বিশ্রাম নেবে না? বিপদের কথা আমাকে আর বলবেন না রাজপুত্র। কালভৈরব তো আমাদের ভয় দেখাতেই চায়, কিন্তু সে জানে না আমি এই জামার প্রতিটা সেলাইয়ের সাথে সাথে আমার মনের জোর আরো বাড়িয়ে নিচ্ছি। তুমি সত্যি এক অদ্ভুত নারী চারু। উত্তরের দিকের মাঠে জল পৌঁছানোর ব্যবস্থা তো আমি করেছি, প্রজারা খুব খুশি, কিন্তু আমার একটা ভয় হচ্ছে চারু। কিসের ভয় রাজপুত্র? কালভৈরব যদি হেমরাজের আরো অন্যান্য জায়গার জলও এমন কালো জাদু করে, রাজপ্রাসাদের জলধারের জল তো একটা সময় শেষ হয়ে যাবে। তখন আমরা আমাদের প্রজাদের কিভাবে বাঁচাবো? রাজপুত্র, জলের উৎস কখনো চিরকালের জন্য শুকিয়ে যেতে পারে না। কালভৈরব হয়তো কিছু সময়ের জন্য জলের পথ আটকে দিয়েছে, কিন্তু বিধাতার সৃষ্টিকে সে চিরকালের জন্য ধ্বংস করতে পারবে না। আমরা একজোট হয়ে লড়াই করব। প্রয়োজনে আমরা হেমরাজ্যের মাটিতে নতুন করে কূপ খনন করব, নতুন পুকুর কাটবো, কিন্তু কালভৈরবের কাছে মাথা নত করব না। তোমার এই সাহস আমাকে সবসময় নতুন পথ দেখায় চারু। আমরা প্রজাদের নিয়ে কাল থেকেই নতুন জলের সন্ধানে নামবো। কালভৈরবকে আমরা বুঝিয়ে দেব হেমরাজ্যের মাটি তার জাদুর চেয়েও অনেক শক্তিশালী। আর আপনি নিশ্চিন্ত থাকুন রাজপুত্র, পদ্মপুরীও নিশ্চয় আমাদের সাহায্য করবে। শুভ শক্তি কখনো অশুভ শক্তির কাছে হেরে যেতে পারে না। আমার আদিত্য যেখানেই থাকুক সে নিশ্চয়ই দেখছে তার বাবা মা তার রাজ্যের জন্য কতটা লড়াই করছে। সে আমাদেরকে নিয়ে একদিন গর্ব করবে। হ্যাঁ চারু, আমাদের ছেলে একদিন আমাদের কাছে ফিরে এসে এই হেমরাজ্যের সিংহাসনে বসবে। আর সেদিন হেমরাজ্যের কোনো জলের অভাব থাকবে না, কোনো কালভৈরবের কালো ছায়া থাকবে না। হেমরাজ্যের উত্তর দিকের ফসলের মাঠ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঠের মাটি শুকিয়ে চৌচির হয়ে গেছে। পদ্মপুরী সেই অন্ধকারে মাঠে ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। তার গা থেকে একটা স্নিগ্ধ সাদা আলো বের হচ্ছে। কালভৈরব ভেবেছে সে হেমরাজ্যের মাটিকে চিরকালের জন্য শুকিয়ে দেবে, কিন্তু সে ভুলে গেছে যে মাটিতে চারুলতার মতো মায়ের আশীর্বাদ আছে। সে মাটিকে কোনো শুভ শক্তি বেশি দিন আটকে রাখতে পারে না। হে বিধাতা, আমাকে শক্তি দাও। আমার সমস্ত শুভ শক্তি দিয়ে আজ আমি মাটির প্রাণ ফিরিয়ে আনবো। পদ্মপুরী তার দুই হাত মাটির দিকে বাড়িয়ে দিল। তার হাত থেকে সাদা আলোর ধারা বেরিয়ে শুকনো মাটির ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে শুরু করলো। কিন্তু মাটির নিচ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে সেই সাদা আলোকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। কালভৈরবের কালো জাদু অনেক গভীরে শেকড় গেড়েছে দেখছি। মাটির নিচের সব জলের উৎস সে আটকে দিয়েছে। আমার একার আলো দিয়ে পুরো মাঠের জল ফেরানো সম্ভব নয়, কিন্তু আমি এই মাটির ওপরে কালো ছায়াটা সরিয়ে দিচ্ছি, যাতে কাল সকালে হেমরাজ্যের কৃষকরা মাটি খুঁড়লে অন্তত কিছুটা জলের সন্ধান পায়। পদ্মপুরী তার সর্বশক্তি দিয়ে একটা বড় আলোর রেখা মাটির উপর ছড়িয়ে দিল। কালো ধোঁয়াটা ছটফট করতে করতে বাতাসে মিলিয়ে গেল। পদ্মপুরী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
কাল ভৈরবের প্রথম চক্রান্ত আমি ভেঙে দিলাম। এবার চারু আর অরুণকে তাদের নিজেদের কাজ করতে হবে। হেমরাজ্যের মানুষকে নিজেদের ঘাম ঝরিয়ে মাটি খুঁড়তে হবে, তবেই তারা আবার জলের দেখা পাবে। অচেনা রাজ্যের কাঠুরের কুঁড়ে ঘর। সকালবেলা কাঠুরের বউ দাওয়ায় বসে চাল বাচ্ছে। ছোট্ট সূর্য উঠোনের এক পাশে মাটিতে বসে খেলছে। তার পাশেই একটা মরা তুলসী গাছ অনেকদিন ধরে শুকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। এই সূর্য, ওদিকে যাস নে বাবা, ওখানে মরা ডালপালা পইরা আছে, তোর গায়ে কাটা ফুইটা যাইবো, এদিকে আয়। সূর্য কাঠুরের বউয়ের কথা না শুনে সে মরা গাছটার একটা ডাল নিজের ছোট হাত দিয়ে ধরলো। সূর্য খিল খিল করে হেসে উঠল। কাঠুরের বউ চোখ তুলে তাকালো এবং অবাক হয়ে দেখলো, হায় বিধাতা, এইটা আমি কি দেখতাছি? আমার চোখ আমারে ফাঁকি দিতেছে না তো। কাঠুরে কোড়া নিয়ে বাড়ি ফিরছিল। সে বউকে ওইভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এলো। কি হয়েছে বউ, তুমি অমন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আর ওই মরা গাছের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি নিজের চোখে দেখো গো, আমার তো বিশ্বাসই হইতাছে না। ওই গাছটা তো গত 2 বছর ধরে মইরা কাঠ হইয়াছিল, আজ হঠাৎ করে ওই গাছে সবুজ পাতা গজাইছে। কাঠুরে মরা গাছের দিকটার দিকে তাকিয়ে চমকে উঠল। গাছটা শুকনো ডালে নতুন সবুজ পাতা গজিয়েছে। এ তো সত্যি অবাক কাণ্ড গো, আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। একটা মরা গাছ কিভাবে নতুন প্রাণ ফিরিয়ে আসতে পারে বলো তো? আমি তো প্রথম দিনই কইছিলাম গো, আমাগো সূর্য কোনো সাধারণ বাচ্চা নয়। ও আমাগো ঘরে আসার পর থেকে আমাগো সব দুঃখ দূর হইয়া গেছে। আজ ওই মরা গাছে হাত দিল আর গাছটা বাইসা উঠলো। আস্তে কথা বলো বউ, কেউ শুনে ফেললে বিপদ হবে। আমাদের ছেলের গায়ে যে বিধাতার সরাসরি আশীর্বাদ আছে, সেটা আমাদের নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে গো। গ্রামের মানুষ যদি সব জানতে পারে, তবে তারা ওকে দেবতা বানিয়ে ফেলবে গো। আর তা না হলে কেউ ওকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তুমি ঠিক কইছো গো, আমি ওরে এক্ষুনি ঘরের ভেতর নিয়ে যাইতাছি। ও আমার সাধারণ ছেলে হইয়াই থাকুক, আমার কোনো জাদুর ছেলে দরকার নাই। আমি ওরে বুকে আগলায়া রাখমু। কাঠুরে সেই সবুজ হয়ে ওঠা গাছটার দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। হেমরাজ্যের রাজপ্রাসাদ, রাজদরবার। রাজপুত্র অরুণ চিন্তিত মুখে পায়চারি করছে। চারুলতা, যোগু মোড়ল এবং বিদ্যাধর মশাই উপস্থিত আছেন। যুবরাজ, রাজপুত্র, রাজপ্রাসাদের জলধারের জল আমরা উত্তরের দিকে মাঠে ঠিকই দিয়েছি, কিন্তু জলধারের জল তো অর্ধেকের বেশি কমে গেছে। এভাবে আর 2 দিন চললে প্রাসাদে আর 1 ফোঁটাও জল অবশিষ্ট থাকবে না। আমি জানি বাবা, কাল রাতে আমি এটাই ভাবছিলাম। প্রাসাদের জল দিয়ে আমরা সাময়িক ব্যবস্থা করেছি, কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী কোনো উপায় বের করতে হবে। যুবরাজ, আমরা যদি অন্য কোনো রাজ্য থেকে জল আনার ব্যবস্থা করি, মধুপুর তো আমাদের কাছের রাজ্য, সেখান থেকে জল আনলে কেমন হয়? না বিদ্যাধর মশাই, অন্যের উপর নির্ভর করে হেমরাজ্য কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কাল ভৈরব তো এটাই চাই যে আমরা দুর্বল হয়ে অন্যদের কাছে হাত পাতি। আমাদের নিজেদের জল নিজেদেরই বের করতে হবে। কিন্তু সারুমা, উত্তর দিকের মাঠে তো কোনো কুয়োতে 1 ফোঁটা জল নেই। মাটির অনেক গভীর পর্যন্ত খুঁড়েও আমরা শুধুমাত্র শুকনো ধুলাই পেয়েছি। কাল ভৈরব মাটির নিচে তার কালো জাদু ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি কাল রাতে এটা খুব ভালো করে ভেবে দেখেছি। হেমরাজ্যে এখনো এমন জায়গা আছে যেখানে কাল ভৈরবের কোনো ছায়া প্রবেশ করতে পারে না। তুমি কোন জায়গার কথা বলছো চারু? পদ্মপুকুর। পদ্মপুরী যেখানে থাকে সেই জলের উৎস কখনো শুকিয়ে যেতে পারে না। পদ্মপুকুরের জল সরাসরি বিধাতার আশীর্বাদ। চারুমা একদম ঠিক বলেছে। পদ্মপুকুরের জল কাল ভৈরব চাইলেও কখনো শুকাতে পারবে না, কিন্তু সেই পুকুর তো উত্তর দিকের মাঠ থেকে অনেক দূরে। সেখান থেকে জল মাঠে আসবে কিভাবে?
খাল কেটে আনতে হবে বিদ্যাধর মশাই। আমরা হেমরাজের সব প্রজাদের নিয়ে পদ্মপুকুর থেকে শুরু করে উত্তর দিকের মাঠ পর্যন্ত একটা বিশাল বড় খাল খনন করব। পদ্মপুকুরের পবিত্র জল সেই খাল দিয়ে সরাসরি আমাদের ফসলের মাঠে এসে পৌঁছবে। চারু, তোমার বুদ্ধি দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। এটা তো সব থেকে ভালো উপায়। কাল ভৈরব যতই মাটির নিচে জল আটকে রাখুক, সে পদ্মপুকুরের পবিত্র জলের স্রোত কখনো আটকাতে পারবে না। কিন্তু যুবরাজ, এত বড় খাল কাটা তো মুখের কথা নয়, এর জন্য তো অনেক মানুষের দরকার। হেমরাজের প্রতিটা মানুষ খাল কাটার কাজে হাত লাগাবে। আমি নিজে কোদাল হাতে মাঠে নামবো, চারু আমাদের সাথে থাকবে। আমরা প্রমাণ করে দেব যে কাল ভৈরবের কালো জাদু হেমরাজ্যের প্রজাদের একতার কাছে কিছুই নয়। আপনারা আজই পুরো রাজ্যে ঘোষণা করে দিন, কাল সকাল থেকে পদ্মপুকুরের পাড় থেকে খাল কাটার কাজ শুরু হবে। আমার আদিত্য যেদিন ফিরে আসবে, সে সেদিন দেখবে তার বাবা মা আর তার রাজ্যের মানুষ কিভাবে এই মাটিকে বাঁচিয়ে রেখেছিল। কাল ভৈরবের গুহার ভেতরটা ধোঁয়ায় ভর্তি। কাল ভৈরব রাগে তার জাদুর দ্বন্দ্বটা পাথরে আছড়ে ভাঙার চেষ্টা করছে। ওই পদ্মপুরী, ওই ডানা কাটা পরীর এত সাহস যে আমার কাছে বাধা দেয়। আমি এত কষ্ট করে মাটির নিচে খরার অভিশাপ দিলাম, আর সে গিয়ে মাটির উপরে অভিশাপ ভেঙে দিল। কাল ভৈরব বিকট শব্দে চিৎকার করে উঠল। আমি সব দেখতে পাচ্ছি। অরুণ আর চারুলতা পদ্মপুকুর থেকে খাল কাটার সিদ্ধান্ত নিয়েছে। ওরা যদি সত্যি সত্যি ওই পবিত্র জল উত্তরের দিকের মাঠে নিয়ে যায়, তবে তো আমার সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। আমার কালো জাদু ওই পবিত্র জলের কাছে টিকতে পারবে না। কাল ভৈরব তার হাত নেড়ে গুহার এক অন্ধকার কোণায় ইশারা করলো। সেখান থেকে একটা কুৎসিত চেহারার বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার নাম বিকল। সে আসলে কাল ভৈরবের এক মায়াবী গুপ্তচর। আমাকে স্মরণ করেছেন? বলুন, আমাকে কি করতে হবে? শোন বিকল, তুই এক্ষুনি সাধারণ এক কৃষকের ছদ্মবেশ ধরবি। তারপর তুই হেমরাজ্য যাবি। অরুণ আর চারুলতা যে খাল কাটার কাজ শুরু করতে যাচ্ছে, তোকে যে কোনো মূল্যে সেই কাজ আটকাতে হবে। কিন্তু প্রভু, যুবরাজ অরুণ নিজে সেই কাজ তদারকি করবে। আমি সাধারণ মানুষের বেশি, তাকে কিভাবে আটকাবো? তোকে গায়ের জোরে কিচ্ছু করতে হবে না। তুই শুধু হেমরাজ্যের প্রজাদের মনে বিষ ঢেলে দিবি। তুই তাদের বোঝাবি যে এই খাল কাটা আসলে একটা অভিশাপ। তুই তাদের মনে ভয় ঢুকিয়ে দিবি, যাতে তারা কাজ ছেড়ে পালিয়ে যায়। প্রজারা ভয় পেলে অরুণ আর চারুলতা একা এই বিশাল খাল কিছুতেই কাটতে পারবে না। আমি আপনার কথা বুঝতে পারছি। আমি এমন মায়ার জাল বুনবো যে হেমরাজের মানুষ নিজেদের যুবরাজকে অবিশ্বাস করতে শুরু করবে। যা, এক্ষুনি রওনা হ। আমি চাই কাল সকালের আগে তুই হেমরাজ্যের প্রজাদের মগজ ধলাই করে দিস। চারুলতাকে আমি কিছুতেই জিততে দেব না। রাজেশ বাবু, আপনি কাকে এত বড় চিঠি পাঠাচ্ছেন? আমি হেমরাজ্যের যুবরাজ অরুণকে চিঠি পাঠিয়েছি জেসমিন। আমি খবর পেলাম হেমরাজ্যে নাকি খুব বড় জলের কষ্ট শুরু হয়েছে। উত্তর দিকের সব মাঠ শুকিয়ে যাচ্ছে। হে বিধাতা, আমার দিদির উপর কি কষ্টের কোনো শেষ নেই। একদিকে তার সন্তান নিখোঁজ, অন্যদিকে রাজ্যের এই অবস্থা। দিদি কিভাবে এত কিছু সামলাচ্ছে? চারুদিদিকে তুমি যতই দুর্বল ভাবো, তিনি ততটা দুর্বল নন জেসমিন। তিনি পুরো রাজ্যকে এক করে খাল কাটার সিদ্ধান্ত নিয়েছেন। খাল কাটা? কিন্তু এত অল্প সময়ে এত বড় কাজ তারা কিভাবে করবে? সেই জন্যই তো আমি চিঠিটা লিখেছি। আমি মধুপুরের সব সেরা খননকারীদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আজ রাতেই হেমরাজ্যের দিকে রওনা হয়। আমাদের কর্মীরা গিয়ে চারুদিদির কাজে সাহায্য করবে। আপনি খুব ভালো কাজ করেছেন রাজেশ বাবু। বিপদের সময় আমাদের তো দিদির পাশে দাঁড়ানো উচিত। রানীমাও তো গতকাল হেমরাজ্যে পৌঁছেছেন। তুমি কোনো চিন্তা করো না জেসমিন। কাল ভৈরব যতই চক্রান্ত করুক, মধুপুর রাজ্য আর হেমরাজ্য একসাথে মিলে সব কালো জাদু ভেঙে ফেলবে। হেমরাজ্যের উত্তর দিকের মাঠ।
সকালবেলা মানুষজন হাতে কোদাল আর ঝুড়ি নিয়ে খাল কাটার জন্য জমায়েত হয়েছে। সবার চোখে মুখে চরম উৎসাহ। ভ্যাবলা ক্যাবলা হরিশ কৃষক সবার আগে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেখানে ছদ্মবেশী বিকল এসে হাজির হলো। আরে ভাই সব, তোমরা এসব কি করছো? তোমরা কি সবাই পাগল হলে নাকি গো? আপনি কে ভাই? আপনাকে তো আমাদের এই হেমরাজের মানুষ বলে মনে হয়েছে না। আমরা পাগল হতে যাব কেন? আমরা আমাদের রাজ্যের জন্য খাল কাটছি। আমি তো পাশের রাজ্যের মানুষ গো। আমি তোমাদের ভালো চাই বলেই একটা কথা বলতে এসেছি। তোমরা যে পদ্মপুকুর থেকে জল আনার কথা ভাবছো, তোমরা কি জানো এই মাটির নিচে একটা ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে? কিসের অভিশাপ? আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? যুবরাজ অরুণ নিজে আমাদের নির্দেশ দিয়েছেন। যুবরাজ অরুণ তো প্রাসাদের ভেতরে শান্তিতে ঘুমান। তিনি বাইরের পৃথিবীর খবর কি করে রাখবেন? আমি শুনেছি এই মাটি যে ঘুরবে তার পরিবারের উপর কাল ভৈরবের সবচেয়ে বড় অভিশাপ নেমে আসবে। তোমাদের ছেলে মেয়েগুলো বিনা অযোগ্যে মারা যাবে গো। বিকলের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কৃষকের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে গেল। আপনি কি সত্যি কথা বলছেন? মাটি ঘুরলে আমাদের ছেলে মেয়েদের বিপদ হবে? আমি নিজের চোখে দেখেছি। পাশের এক রাজ্যে ঠিক এভাবেই মাটি খুঁজতে গিয়ে গ্রামের পর গ্রাম শ্মশান হয়ে গিয়েছিল। তোমরা যদি নিজেদের পরিবারের ভালো চাও তবে এক্ষুনি হাতের কোদাল ফেলে ঘরে ফিরে যাও। না হরিশ কাকা, আমার কিন্তু খুব ভয় করছে। যুবরাজের আদেশ এসে আমার পরিবারের মানুষের জীবনের দাম অনেক বেশি। আমি এই কাজ করতে পারবো না। আমারও ভয় করছে। কাল ভৈরবের রাগের মুখে আমি আমার পরিবারকে ফেলে দিতে পারবো না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।